দর্শক আসসালামু আলাইকুম। এখন বিকেলবেলা 5টা বেজে 23 মিনিট। এই যে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এই স্থানটা হলো মানিকগঞ্জের ঐতিহ্যবাহী বন্দর ঝিটকা থেকে হরিরামপুরগামী যে রোড, সেই রোডের চালা বাজারের পরে এই যে পাঁকুর গাছটা দেখতে পাচ্ছেন, ঠিক এই পাঁকুর গাছটার এখান দিয়েই আমি ভিতরে চলে যাব। আমি রাস্তাটা ক্রস করে নিচ্ছি। ঠিক এই রাস্তা ধরেই আমি মোটামুটি 1.5 কিলোর মতো পায়ে হেঁটে ভিতরে প্রবেশ করব। আর সেইখানে আছে একটা প্রাচীন বটবৃক্ষ, মানিকগঞ্জের অন্যতম ঐতিহ্যবাহী একটা বৃক্ষ, সেটাকে বলা হয় মল্লিকপুরের বটবৃক্ষ। অবশ্য গ্রামটা মল্লিকপুর কিনা সেটা আমার বের করতে হবে। আর সেখানে সেই বটবৃক্ষের নিচে মল্লিক পীরের দরগা বহুল পরিচিত এবং মল্লিকপুরের বটবৃক্ষ এটা পদ্মা নদী থেকে প্রায় 3 থেকে 4 অথবা 4.5 কিলোমিটার ভিতরে হবে। আমি সেদিকেই হেঁটে যাচ্ছি। এই ভিডিওতে দেখানো হবে সেই মল্লিকপুরের বটবৃক্ষের সাথে জড়ানো ইতিহাস, ঐতিহ্য, তার প্রাচীনত্ব, সেই গাছকে কেন্দ্র করে বেশ কিছু অলৌকিক ঘটনাবলী আমি গ্রামবাসীর মুখ থেকে যদি সম্ভব হয় উদ্ঘাটন করার চেষ্টা করব। আপনারা ধরে নিন আমি যাচ্ছি মল্লিকপুরের দরগা এবং মল্লিকপুরের বটবৃক্ষ, মল্লিক পীরের দরগা এবং মল্লিকপুরের বটবৃক্ষ। আমার সাথেই থাকুন। হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত ভুতুরে ভুতুরে পরিবেশ। আজকের বিকেলবেলা আকাশটা মেঘের চাদরে ঢাকা আছে, আর লাল ইট বিছানো সুন্দর সুরম্য রাস্তা দিয়ে আমি বাঁশঝাড়কে ক্রস করে করে সেই মল্লিক পীরের দরগার দিকে অগ্রসর হচ্ছি। এই গ্রামটা কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে। এই যে আপনারাও দেখে অবশ্যই বুঝতে পারছেন কী পরিমাণ সুন্দর মায়াবী এই গ্রামীণ রাস্তা। এত ঘন সন্নিবিষ্ট বাঁশঝাড় কিন্তু আমার মানিকগঞ্জের ঐতিহ্য। স্থানে স্থানেই লোকালয়ের পাশে, ঘরের পাশে, মানুষের বাড়ি, উঠান, আঙ্গিনা, পচা পুকুরের পাশে, ভিটার পাশে এরকমই বাঁশঝাড়গুলো আপনারা দেখতে পাবেন। এরকমই সুন্দর কারুকাজ করা ঘরের পাশ দিয়ে চলে গেছে এই রাস্তা। এই যে হাঁটতে হাঁটতে এই স্থানটিতে এসে এই রক্তজবার আমন্ত্রণ, কি সুন্দর ফলবান গাছ পেঁপে, আর তার পাশে এই রক্তজবার গাছগুলো কীভাবে মহিমাময় ভঙ্গিতে তাকিয়ে আছে পথিকের দিকে। ওই যে দেখতে পাচ্ছেন একটা সুদৃশ্য পেঁপে বাগান, আর এই পাশে লতানো জাংলায় সম্ভবত পটল ঝুলছে, আরেক পাশে ধুন্দল হতে পারে। এগুলো ছোট ছোট সাদা ফুল, এগুলো পথিককে হাতছানি দিয়ে ডাকে, অবাক চাহনির সাথে ডাকে। আর ওই পাশে আবার সেই রক্তজবা দেখতে পাচ্ছেন। পথে এটা কি জানা নাই, তবে অত্যন্ত সুন্দর ব্লু কালার একটা বিল্ডিং দেখতে পাচ্ছি। দীঘল এক কৃষি মাঠকে পেছনে ফেলে আমি সামনের দিকে ছুটে চলছি অবিশ্রান্তভাবে। কি সুন্দর ভঙ্গিমার কাষ্ঠল এই ইউক্যালিপটাস গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এই তো কাদাময় রাস্তা দেখতে পাচ্ছেন, কঠিন কাদা। এই পর্যন্তই কিন্তু ইট বিছানো ছিল, এখন বাকিটা কিন্তু এই কাঁচা রাস্তায় আমাকে হাঁটতে হবে। বন্ধুরা, আমি যা ভেবেছিলাম ঠিক তাই, আকাশটা কালো হয়ে উঠছে। ঠিক গুমোট গরমের মধ্যেই কিন্তু আমি আমার ছেলেকে সহ দুটো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। আর এখন দেখতে পাচ্ছি আকাশ ভর্তি, দীঘল আকাশ ভর্তি কালো মেঘের আনাগোনা। খুব সম্ভবত খুব শীঘ্রই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। তারপরেও আমার এই যাত্রা বন্ধ হবে না, আমি সামনেই ছুটে যাচ্ছি।
হেঁটে হেঁটে অনেক অগ্রসর হয়েছি, পুকুরের পাড় দিয়ে, ক্ষেতের পাড় দিয়ে, গ্রামীণ ঢালু কাঁচা রাস্তা, এবড়ো থেবড়ো, মোটেও জুৎসই কোনো রাস্তা নয়। সে রাস্তা দিয়ে সামনে এগিয়েও কিন্তু এখনও বট গাছের নিশানা করতে পারছি না, তবে সামনে যে গাছটি আছে এটা নিশ্চিত। দর্শক, এই যে তাল গাছ দেখতে পাচ্ছেন, এই যে পাখির বাসা রয়েছে গাছে। হ্যাঁ, এই তাল বৃক্ষের নিচ দিয়ে একটু এগিয়ে গেলেই ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই বট বৃক্ষটি, মল্লিকপুরের দরগা এবং বট গাছ। আমি সেখানেই এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পলি দরবেশদের জন্য সুপরিচিত। বিশেষত ঝিটকা এলাকা অনেক অলি আউলিয়ায় ভরপুর ছিল। আর এই জনপদে মাসাইন গ্রামে বিখ্যাত সুফি সাধক হযরত শাহ রুস্তম বাগদাদি রহমতুল্লাহ আলাইহে চিরনিদ্রায় শায়িত আছেন। আর এখানে এসেছিলেন হযরত মল্লিক পীর রহমতুল্লাহ আলাইহে সাহেব। এই যে মল্লিক পীরের দরগা বলা হয়, মল্লিক পীরের যে মল্লিকপুরের যে বটগাছ, এই গাছের নিচেই তিনার পাক মাজার শরীফ। আর এইখানে মল্লিক সম্প্রদায় অর্থাৎ যারা তাঁত বনে জীবিকা নির্বাহ করে থাকেন, তাদেরই বংশের একজন বিখ্যাত সাধক ব্যক্তি, যিনার নাম হযরত মল্লিক পীর রহমতুল্লাহ আলাইহে। তিনি এখানে অনুমান করা হয় আজ থেকে কমপক্ষে 120 থেকে 50 বছর আগে এই জনপদে ইসলাম প্রচার করতেন। স্থানীয় একজন বয়োবৃদ্ধ ধার্মিক ব্যক্তির সাথে কথোপকথনের মাধ্যমে আমি জানতে পারলাম, তিনি বললেন যে এই বটগাছ থেকে একটু দূরেই বেশ কিছু লোক বসবাস করে। তারা জাতিতে মল্লিক। তাদের মূল পেশা ছিল তাঁত বোনা, তাঁতের কাপড় হাতে তৈরি করা। এবং তাদের যে বংশের যিনি সাধক ছিলেন, তিনি হলেন এই মল্লিক পীর। তবে জানা যায় না তিনি বাইরে থেকে এখানে এসে বসতি স্থাপন করেছিলেন নাকি জন্মসূত্রে এখানেই তিনি তার পূর্বপুরুষদের উত্তরসূরি হিসেবে কামেল হয়ে, সাধক হয়ে এখানে ইসলাম প্রচার করেছিলেন। সে সঠিক বেঠিক, কোনটি সঠিক কোনটি বেঠিক যাই হোক না কেন, হযরত মল্লিক পীর যে অত্র এলাকায় ইসলাম প্রচার করেছিলেন, তার যে অসংখ্য কারামত, আধ্যাত্মিক ব্যাপার স্যাপার আজও লোকমুখে অনেক ঘটনার কথা শোনা যায়। একবার এই মাজারের যে ফাউন্ডেশন তা খনন করেছিল লোকজন, হয়তো ধন সম্পদ লুটে নেওয়ার জন্য। তারপরেই সেই দুপুরবেলা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল চারপাশ, ভয়ঙ্কর ঝড় হয়েছিল। এটাই হলো তার কামালতের অন্যতম একটা প্রমাণ যে এত বড় একজন সাধক ব্যক্তি, যার কবরে হানা দেওয়ার কারণেই, মাজারে হানা দেওয়ার কারণেই কিন্তু এরকম একটা বিপর্যয় নেমে এসেছিল। মল্লিক পীরের দরগাকে কেন্দ্র করে অনেক অলৌকিক কাহিনী এখনও মানুষের মুখে মুখে ছড়িয়ে আছে। সেসব কাহিনীর সত্য মিথ্যা যাচাই করা এখানে মুখ্য বিষয় বা ধর্তব্য নয়। এখান থেকে অল্প দূরে বিলের ওপারে অবস্থিত গাজীর দরগাতে ছিলেন গাজী বংশের আরেক সাধক। পানিতে গায়েবী প্লেটে ভেসে ওঠা সেই সাদা পানির দুধ পুকুর সেখানেই অবস্থিত। আর এখানে প্রাচীন সাধক মল্লিক পীরের দরগার পার্শ্ববর্তী স্থানে সোনার নাও পবনের বৈঠার রসাত্মক কাহিনীটি আজও লোকমুখে শোনা যায়। পাশের জলাভূমিতে দেখা যেত সোনার নাও, যা পবনের বৈঠা দিয়ে বাওয়া হতো। এরূপ অলৌকিক কাহিনীর সত্য মিথ্যা যাচাই করা সম্ভব নয়। মূলত মল্লিক পীর সম্পর্কিত ব্যক্তিগত তথ্যাবলী কালের অতল গহীনে চাপা পড়ে আছে। খুব অল্প তথ্যই লোকমুখে প্রচারিত, তাই সাধক সম্পর্কিত আসল সত্য বের করা আমার পক্ষে সম্ভব হয়নি। এই স্থানটি সম্পর্কিত ইতিহাস কোনো গ্রন্থ ঘাটলে পাওয়া যায় না। কোনো ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরও এ বিষয়ে মাথা ঘামাননি। এ বিষয়ক তথ্যাবলী লোকমুখেও তেমন সেইভাবে তথ্যবহুল কিছু পাওয়া যায় না। গুগল সার্চ দিলেও এই স্থানটির সম্পর্কে তেমন কোনো তথ্যই পাবেন না। অত্র এলাকায় বাঙ্গালায় আরেকটা প্রাচীন বটবৃক্ষ রয়েছে। সেই বৃক্ষের তথ্যটুকু একেবারে শর্টলি গুগলে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু এই স্থানটির সম্পর্কে কোনো তথ্যই গুগল সার্চে আজ পর্যন্ত পাওয়া যায় না।
তবে যতটুকু আমি জানতে পেরেছি কামারঘোনা গ্রাম এখান থেকে একটু দূরে, সেই কামারঘোনার শামসু মাস্টার এই মল্লিক পীরের দরগা এবং মল্লিক পীর সম্পর্কে একখানি গ্রন্থ রচনা করেছেন। আপনারা পাঠ করতে পারেন সে গ্রন্থ যদি সংগ্রহে আনা সম্ভব হয়। হ্যাঁ হ্যাঁ আবার রাখছিল এই জিনিসটা, হ্যাঁ তারপর গোষ্ঠী পেয়েছে। এখানে তো আগে বাড়ি ঘর ছিল না, মোটামুটি 40 বছর আগে আমি একবার এখানে আসছিলাম, তখন আমি দেখছি গাইনবাড়ি নাম একটা বাড়ি। সেই বাড়িটা কোথায়? গাইনবাড়ি গাছ থেকে আমি একটু দূরে পাইছি, মোটামুটি 100 হাত 150 হাত দূরে। নাই না দেওয়ানবাড়ি না, হতে পারে হতে পারে। ভাই একটু আসবেন, 1 মিনিট ভাই, 1 মিনিট, একটু কথা শুনতে চাইছিলাম এই গাছ সম্পর্কে। 1 মিনিট ভাই একটু আসেন, একটা মিনিট ভাই একটু আসেন। আমি একটু খুঁজতেছি, মানে এমন একজন লোক যে এই গাছ সম্পর্কে বা মল্লিক পীর সম্পর্কে দু একটা কথা দর্শকদেরকে বোঝাইতে পারে। আসলে এই স্থানটার ইতিহাস কি, মানে এই স্থানটাকে কেন্দ্র করে আমরা অনেক কথাই শুনি। আপনি যা জানেন আর কি, মুরব্বীদের কাছ থেকে অনেক কথা শুনছেন, যা জানেন আর কি আপনি ওইটুকু বললে আমি অনেক উপকৃত হয়ে যাই ভাই। আপনার নাম কি ভাই? আমার নাম সুজন। সুজন। এই গ্রামে কি আপনার বসবাস? এই জায়গাটা কি, এটা রানিয়াদি না কোথায় এটা? রানিয়াদি গ্রাম। আচ্ছা, আপনি এই গাছ সম্পর্কে মল্লিক পীরের দরগা, আচ্ছা এই সম্পর্কে আপনি একটু ডিটেলস বলেন, আমি একটু জানতে চাচ্ছি। এই দরগা অনেক আগে, হ্যাঁ অনেক আগে থেকে এইটা। হ্যাঁ আর এই নিচে তো আছে মল্লিক পীর সাবজে, হ্যাঁ মাজার আছে। এখানে কোন অনুষ্ঠান হয়? এখানে অনুষ্ঠান বলতে সেরকম ভাবে অনুষ্ঠান হয় না। আপনি ছোটবেলা থেকে কি এই দরগা দেখতেছেন? হ্যাঁ। তখন কি এই গাছ এরকমই ছিল না আরো বড় ছিল? না, তখন আরো বড় ছিল। আপনার বয়স কত? আমার বয়স কত হইব? 25-26। 25-26। আচ্ছা, আমি ছোটবেলা আসছিলাম, আমার বয়স 47-এর মতো। আমি একেবারে ছোটবেলা আসছিলাম, মোটামুটি 7-8 বছর বয়সে। তখনও গাছটাকে আমি ঠিক মনে হয় এর চেয়ে ছোট দেখছি আর কি। ছোট ছিল না? বড় ছিল। মারা গেছে। ও, এটা কি মানে বট পাকুর মিক্সড গাছ নাকি? না না না, হ্যাঁ শুধুমাত্র শুধুই বট গাছ এটা। আচ্ছা আচ্ছা, এখানে যে এই যে মল্লিক পীর উনি কোন দেশ থেকে আসলেন বা এখানে কি ইসলাম প্রচার করেছেন এরকম কোনো ডকুমেন্ট কেউ দিতে পারে না? এরকম ডকুমেন্ট তারা এখনো নাই, কেউ বাসা নাই। তবে সবাই এটাকে মল্লিক পীরের দরগা বলেই জানে, তাই না? হ্যাঁ। মানে উনি যে একজন কামের লোক ছিলেন এটা মনে হয় খুব নিশ্চিত। মানে এখানে আছেন, ওনার দরগা হয়তো এই জায়গা আছে, মাজার আছে তো। হ্যাঁ, এই গাছের নিচে হবে নাকি কোনো আশেপাশে কোথাও? এই জায়গাটাই না? এই যে আপনার তাহলে তো অবশ্যই জায়গাটা একটা পবিত্র স্থান। হ্যাঁ, যেহেতু আল্লাহর এক ওলি এখানে ঘুমিয়ে আছেন। অনেক লোকজন আসে। হ্যাঁ হ্যাঁ। অনেক লোকজন মানে ব্যাপার হয়েছে কি, আমি তাই আর কি মনে রাখা পূরণ হয়। ব্যাপার হয়েছে কি, আমি মানে গুগল সার্চ দিছি, বই পুস্তক ঘাটছি। এই জায়গাটা হলো ওনার মেন মাজারটা। ও, এইখানটাই না? এই জায়গাটায়। ও, এই জায়গাটা কি মানে আপনি ছোটবেলা এরকম প্লাস্টার করা দেখছেন না অন্যরকম ছিল? না না না, ছোটবেলায় প্লাস্টার করা ছিল না, এরকম মাটি উঠানো ছিল না এরকম। মাটি পরে তো পরবর্তীতে আর কি উঠাইছে জায়গার যে মালিক। হ্যাঁ হ্যাঁ। ও, এটা কি ব্যক্তি মালিকানা তাহলে, কোনো লোকের নিজস্ব জমি? শিকদার না? সেই আচ্ছা আচ্ছা। তাহলে এই গাছটা মোটামুটি কত বছর বয়স হইতে পারে, এটা অনুমান ভিত্তিক বলেন দেখি। এটা কত বছর হইতে পারে, এটা আনুমানিক। হ্যাঁ হ্যাঁ, নিম্ন 90 বছর। আচ্ছা আচ্ছা। আপনারা কি, আপনার বাড়ি কি এখানেই ছিল আগে? ছোটবেলা কি এখানেই আপনি বড় হয়েছেন? তাই? ও, কয়েক পুরুষ আগে আর কি। হ্যাঁ, তাহলে তো অবশ্যই অনেক বয়স হবে। সম্ভবত উনি 100 বছর ধারণা দিচ্ছে, আমার মনে হয় আরো বেশি হবে। হ্যাঁ, একটা বট গাছ সাধারণত ছিল। হ্যাঁ, ওই গাছটা আর কি না। ওই গাছটা কোথায় ছিল? ওই গাছটা এই জায়গায় ছিল। ওই গাছটা এইখানে পরে আরেকটা গাছ লাগাইছে মনে হয়, তাই না? এই জায়গায় আরেকটা গাছ লাগানো হয়েছিল পরে, পরবর্তীতে যেরকম। আর এগুলো হলো পরে যে জটা বের হয়ে মাটির সাথে অ্যাটাচড হয়ে গেছে। ওইদিকেও আসছিল। আমরা জানি একটা বট গাছ মনে হয় সাধারণত 400-500 বছরও আছে, এবং প্রাচীন গাছও কিন্তু বাংলাদেশে আছে। সাতক্ষীরার আপনার যে ঝিনাইদহের যে কালীগঞ্জের বট বৃক্ষ, ওটাকে বলা হয় এশিয়ার সবচেয়ে পুরনো বট বৃক্ষ। হ্যাঁ, ওটা অনেক বড় জায়গা জুড়ে সবচেয়ে বড় গাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা বলছে যে এইখানেই বাড়ি ছিল। হ্যাঁ, এইখানেই বাড়ি ছিল। হ্যাঁ হ্যাঁ, উনি তাহলে বিদেশি লোক ছিল না মনে হয়? আচ্ছা আচ্ছা, স্থানীয় আর কি। আর উনি মানে এখানে দীর্ঘদিন মনে হয় ইসলাম ধর্মের পক্ষে কাজ করছে নিশ্চয়ই, তাছাড়া তো আর এত পরিচিত নামটা হইতে পারে না। হ্যাঁ 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 হ্যাঁ।
শুনছি ওই মল্লিক বংশের হ্যাঁ, একজন পীর ছিল, এখানে কি মল্লিক সম্প্রদায় আছে বর্তমানে? আছে। আছে না? কোন দিকে তাদের বসবাস? ওই যে তাদের বাড়ি বসবাসে যে ইতে ওই আশেপাশের যে বাড়ি ওগুলো কি মল্লিক বংশের তাহলে? হয় যে আমরা জানি মল্লিকরা তো উত্তরের উত্তরের বাড়িগুলো। উত্তরের বাড়ি। আমরা জানি মল্লিকরা সাধারণত কাপড় বোনার কাজগুলো করে, ওনারাও কি সেই পেশা ধরে রাখছে নাকি অন্য অন্য কিছু করে? কৃষি কাজ করে আমরা নিজেরাও কিন্তু মল্লিক, আমাদের বাড়ি গোপীনাথপুর, ওখানে অনেক মল্লিক আছে। না, ওরা এই ব্যবসা করে না। ও, তাহলে ওই মল্লিক বংশেরই একজন লোক আর কি ওই মল্লিক পীর ছিল। আর ওই উবার ছিল গাজী বংশের একজন। ওই ওই গ্রামের পরে না, ওই বিলের উপর। বিলের উপার, ওই যে ওখানে মাঝখানে বিল আছে। হ্যাঁ, ও যে জায়গায় গেছিলেন ওই জায়গায় উপার হ্যাঁ হ্যাঁ। গাজী দরগা কই আমরা। হ্যাঁ, হ্যাঁ। আর মল্লিক পীর দরগা। আচ্ছা, গাজীর দরগাটা ওদিকে এগিয়ে গেলে ওই যে সেলিম মোল্লার যে বাড়ি, হ্যাঁ, সেলিম মোল্লার বাড়ির একেবারে ঢালে মনে হয় গাজীর দরগাটা, তাই না? হ্যাঁ, ওই সেলিমুরের মানে বাড়ি মানে খাইয়ে এই গেলে- চক হইয়া যাওয়া যায় আর কি ওখানে। হ্যাঁ, চক হইয়াও যাওয়া যায়। আবার সেলিমুরের বাড়ি পড়তো। আচ্ছা আচ্ছা, ওখান থেকে মানিকনগর খুব কাছে। হ্যাঁ, কাছে। আর এখান থেকেও তো মনে হয় মানিকনগরে যে এই চক পাড়ে দিয়ে এগিয়ে গেলে মানিকনগর না? হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে ওনার সম্পর্কে আর আর কি জানেন? এই যে আল্লাহর ওলি, উনি কি মানে ইসলাম প্রচারে কোথায় কোথায় কি ভূমিকা রাখছে এ ব্যাপারে দু এক কথা বলতে পারবেন না? একজন দু সাধক। এক কথা আমরা তো জানি না, হ্যাঁ, এটা তো মুরব্বীরা বলছে। মুরব্বীরা বলছে আর কি। আর এই যে মল্লিক পীর দরগায় বলছে যে এই মাঘী বোনের হ্যাঁ। বাঘ আর ফেওয়াস্তু হ্যাঁ হ্যাঁ সব এই রাজনীতির মানুষ ঘর দরজা আটকাইয়ে থাকতো, আর ডাক শোনার জন্য হ্যাঁ। ঘুম পারতো না। ডাকতে ডাকতে আসতো, হ্যাঁ। ওই মল্লিক পীর আইসে ডাক দিয়ে তারপরে গাজী দরগাতে চলে যেত, আবার ও, আবার জায়গার বস্তু জায়গায় চলে যেত। বুঝতে পারছি। এটা তো মানে মনে হয় যে অন্তত কমপক্ষে 100 বছর তো হবে না, আর বেশি হবে। 100 বছরের বেশি ও দাদা, তা ওইরা বললে হ্যাঁ, হ্যাঁ। দাদারা কইয়ের পাশে। 200-500 বছর। তারপরে ওই যে আমার দাদা গল্প করছে, হ্যাঁ। ওনাকেও দেখা, হ্যাঁ হ্যাঁ দাদার চোখে দেখা। ওই গাজী দরগায় ঘাটলা ছিল, হ্যাঁ ঘাটলায় এরকম ঘাটলায় ওই যেমন আমার বাড়ি আজকে খরচ পাতি, হ্যাঁ ওই যায় সেটা পাক পবিত্র হইয়া যে বলতো যে আমার এই জিনিস লাগবো, হ্যাঁ হ্যাঁ তুমি এইগুলো আমার দেও। হ্যাঁ। একজনে চুরি করে রাখছিল, তারপরে তার ও, দেয় না। তো এরকম শুধু এই জায়গায় নয়, আমি আর অনেক জায়গার সম্পর্কে এই পুকুরে থেকে যে প্লেট আনার যে ঘটনা, এবং কি আমি ছোট ছিলাম নিজের চোখে ওই ঘটনা দেখছি একদিন। জায়গাটা মনে নাই, সম্ভবত হরিরামপুর উপজেলার ওইদিকে যে ইয়ে আছে আপনার, ওই যে যাত্রাপুর আছে না, যাত্রাপুরের ওইদিকে আমার এক আত্মীয় আছে, সম্ভবত ওই এলাকার একটা ঘটনা। তা হয়তো খুব ছোট ছিলাম তখন। হয়তো এরকম। আমাদের বাড়ি হলো গোপীনাথপুর ভাটিপাড়া। আসছিলাম হলো ওই এই যে মল্লিক পীরের দরগায়। জি। আবার এখানে এই যে আব্দুল কাদের হুজুর সাহেব ছিল আগে, ওনার সাথে আমার ভালো রিলেশন ছিল, উনি আমাদের বাসা হয়ে গেছে, তো উনি এখন নাই। কোথায় আছে উনি এখন? উনি এখন আছে বাই। হ্যাঁ। যাই হোক, আঙ্কেলের মুখ থেকে আরও দু একটা কথা আমি এই ভিডিওতে অ্যাড করতে পারলাম, এজন্য সত্যি আমি নিজেকে ধন্য মনে করছি। আমি ওখানে যাওয়ার পরে স্থানীয় যারা সাক্ষাৎ দিছে আমাকে, তারা এই গাছ সম্পর্কে বা ওই হুজুর সম্পর্কে তেমন কিছুই বলতে পারে না। তারা বলে যে এরা আমরা দেখে আসতেছি ছোটোবেলা থেকে, বাপদাদারা তারা জানে, বা তারা ওইভাবে যা বলছে তাও ওনরা ধরে রাখতে পারে নাই। আপনি যেমন দু এক কথা বলতে পারলেন, ওনরা তাও বলতে পারে না। আমরা তো শুনছি হ্যাঁ, জি জি। দাদার কাছে শুনছি হ্যাঁ, এইরকম হ্যাঁ। অনেক জিনিসপত্র দিছে। হ্যাঁ, হ্যাঁ। একজনে চুরি করে রাইখে, হ্যাঁ। একটা বাটি রাইখে তারপরে দিছিল, হ্যাঁ নিছিল ঠিকই, ঢেউয়াইছে, একটা ঢেউয়াইছে ঘাটার পর উঠতে বলে, হ্যাঁ আবার যে ওইগুলো ধুইয়া মুইছে পরিষ্কার করে আবার নিয়ে দিত, কইতে তোমার মাল তুমি বুঝো। হ্যাঁ হ্যাঁ, যেভাবে আনছে ওইভাবে ফিরিয়ে দিতে হইতো। কোনো ব্যতিক্রম হইলে, কোনো ত্রুটি হইলে সেগুলো নষ্ট হয়ে যাইতো কার্যকরতা। আল্লাহর ওলির উসিলাতে গেলে হইতো, আল্লাহ দিত ওইগুলা, ঠিক আছে। আবার ওই যে ওই দরকার সামনে, গাড়ি দরকার সামনে যে একটা পুকুর, হ্যাঁ। পুকুরে আমরাও দেখছি, পুকুরে পানি সাদা দুধ পুকুর ও, সেই পুকুর কি এখনো আছে? আছে, কিন্তু ওই রকম কোনো ই নাই। ও, যাই হোক, এরকম অনেক কাহিনী ইতিহাস সারা বাংলাদেশ আবার ওই জোরে যে- ছড়িয়ে ছিটিয়ে ওই যে- রয়েছে। ওই যে- শামসু মাস্টার, তাই না? শামসু মাস্টার মল্লিক পীরের দরগা সম্পর্কে তিনি বই লিখেছেন, অনেক ইতিহাস তথ্য তিনি সেখানে প্রামাণ্যভাবে হয়তো তুলে ধরেছেন। এই আঙ্কেল বললেন, আমি সে বইটি অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করব, আমি ডিটেলস জানতে পারলে আপনাদেরকে সেটা শেয়ার করা হবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সংক্ষিপ্ত মূল্যবান সময়টুকু শুধু আমার জন্য নষ্ট করার জন্য। আমি এজন্য ক্ষমা প্রার্থী। ধন্যবাদ।